আলোচনা করব এই যে ভার্বের বিভিন্ন রূপগুলো আছে, কোন কনটেক্সটে বা কোন পরিস্থিতিতে বাক্যে ভার্বের কোন রূপটা ব্যবহার হবে। ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার। টু এবং মোডাল ভার্ব কোনগুলো? শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, এগুলোকে বলা হয় মোডাল ভার্ব। তো এই মোডাল ভার্ব এবং প্রিপজিশন টু এদের পরে সবসময় ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম বসবে, এবং এই প্রেজেন্ট ফর্মের সাথে কোনো প্রকার এস অথবা ইএস যোগ করা যাবে না। উদাহরণ দেখো, উই রিড টু, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে লার্ন, তাহলে এখানে লার্ন ভার্বটার সঠিক রূপ কি হবে? লার্ন। দেখো গ্যাপের আগে আছে কি? টু, তাহলে টু এর পরে আমরা এই মাত্র শিখলাম টু এর পরে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম তথা বেস ফর্ম। সো এখানে রাইট ফর্মটা হবে লার্ন, লার্নই বসবে, এখানে আর কিছু যুক্ত হবে না। দে উইল, ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে কি? মেক আ নাইস গার্ডেন। দেখো এখানে এই মেক ভার্বটার সঠিক রূপটা কি হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে তোমরা বলো তো এখানে মেকের সঠিক রূপ কি হবে? শূন্যস্থানের আগের শব্দ কিন্তু আছে উইল। উইল হলো একটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে কি হবে? মেক, মেকই বসবে। উই ওয়াট টু, ব্র্যাকেট ভার্ব আছে ওবি, আওয়ার প্যারেন্টস, তাহলে এখানে ওবি ভার্বটার রাইট ফর্ম কি হবে? ওবি, যা আছে সেটাই হবে। কেন? কারণ এর আগে আছে অট টু, যা একটা মোডাল ভার্ব। এই নিয়মের অধীনে বিগত সালের বোর্ড প্রশ্নগুলোতে অনেকগুলো প্রশ্ন এসেছে, যেগুলো তোমরা একই নিয়মের আন্ডারে খাতায় এক্সারসাইজ করবে, যেন এই নিয়মটা তোমাদের মাথায় একদম মানে ফিক্সড হয়ে যায়। দেখো তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে ঢাকা বোর্ড 2024 সালের 4 নম্বর প্রশ্ন, ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নম্বর প্রশ্নের জি নম্বর শূন্যস্থানে, রাইট ফর্মের শূন্যস্থানে যে ভার্বটা দেওয়া আছে এবং সেই ভার্বটা রাইট ফর্ম করতে হবে, সেটি এই 1 নম্বর নিয়ম থেকে এসেছে। একইভাবে যশোর বোর্ড 2024-এর আই নাম্বার, চট্টগ্রাম বোর্ড 2024-এর আই নাম্বার, এভাবে অনেকগুলো বোর্ডে দেখো প্রশ্ন এসেছে। তোমরা বুঝে নেবে যে এটা ইংরেজি দ্বিতীয় পত্রের 4 নম্বর প্রশ্নের রাইট ফর্ম অফ ভার্ব নামক আইটেমের কি আছে? এক্সারসাইজ। সো এই নিয়মের অধীনে এই নিয়মটা ভালোভাবে মাথায় নিয়ে তারপরে তুমি এই নিয়মের অধীনে যতগুলো এক্সারসাইজ আছে তুমি বসে বসে খাতায় করবে, তাহলে এই নিয়মটা একদম তোমার মাথার ভেতরে গেঁথে যাবে এবং তোমার ভুলার কোনো সম্ভাবনা থাকবে না। সেই সাথে তোমার কিন্তু বোর্ড কোশ্চেনের মানে প্র্যাকটিস কিন্তু হয়ে গেল, তোমাকে আলাদাভাবে বোর্ড কোশ্চেন সলভ করতে হচ্ছে না। ভার্বের প্রেজেন্ট ফর্মের 2 নম্বর ব্যবহারটা আমরা আলোচনা করব। ডু, ডাজ এবং ডিড এছাড়া হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার ইত্যাদি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এইগুলোর পরে, এই অক্সিলিয়ারি ভার্বগুলোর পরে ভার্বের কি হবে? প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন দেখো, গালিব ডাজ নট, ধরো এখানে ভার্ব বসবে লাইক, হ্যাঁ, লাইক রোমিং। তোমাকে এই লাইক ভার্বটার সঠিক রূপটা ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি সঠিক রূপ ব্যবহার করব? দেখো গ্যাপের আগে আছে ডাজ, তাহলে আমরা এই মাত্র শিখলাম ডু, ডাজ, ডিড, এদের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম তথা বেস ফর্ম হয়। সো এখানে রাইট ফর্মটা হবে হলো কি? লাইক। দেখো অনেক সময় বক্সের ভেতরে যে ভার্ব দেওয়া থাকে তার আগে অনেক সময় টু যোগ করা থাকে, আবার অনেক সময় ভার্বের অন্য রূপ দেওয়া থাকতে পারে, বাট তোমাকে কি করতে হবে? সঠিক রূপটাই এখানে প্রয়োগ করতে হবে। ইউ হ্যাড বেটার, ব্র্যাকেটে ভার্ব আছে গো হোম নাও, এখানে গো এর রাইট ফর্মটা কি হবে? হ্যাঁ, এখানে গো এর রাইট ফর্ম হবে গোই, কারণ এখানে গো এর আগে আছে হ্যাড বেটার। হ্যাড বেটার হলো একটা কি বিশেষ শব্দ যাদের পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আলোচনা করা যাক ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহারের 3 নম্বর নিয়ম। টু প্লাস ভার্ব এই রূপকে বলে ইনফিনিটিভ, অর্থাৎ কোনো ভার্বের আগে যখন টু যোগ হয় তখন সেই ভার্বটাকে আমরা বলি ইনফিনিটিভ। তবে কিছু কিছু ভার্ব আছে যাদের আগে টু না বসালেও সেটা ইনফিনিটিভের মতো কাজ করে। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা টু বিহীন ইনফিনিটিভ। ওখানে টু আছে কিন্তু অমিটেড অবস্থায় আছে, অর্থাৎ উজ্জ্ব অবস্থায় আছে, তখন এদেরকে কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। এদের পরে যে ভার্ব বসবে তখন কি হবে? সেই ভার্বের বেস ফর্ম হবে, অথবা বেয়ার ইনফিনিটিভ হিসেবে যে ভার্বগুলো থাকে সেগুলো সবসময় ভার্বের বেস ফর্মে ব্যবহার হবে। যেমন দেখো,
উই লেট হিম গো। এখানে আসলে হওয়ার কথা ছিল টু গো, কিন্তু কি এই লেট শব্দের পরে বিয়ার ইনফিনিটিভ বসে। বিয়ার ইনফিনিটিভ মানে ভার্বের বেস ফর্ম বসবে, তার আগে টু বসবে না। আই হিয়ার্ড হিম সে সো, অ্যাকচুয়ালি পূর্ণ বাক্যটা হওয়ার কথা ছিল আই হিয়ার্ড হিম টু সে সো। হ্যাঁ, কিন্তু এই যে হিয়ার্ড শব্দটার পরে কি বসবে? বিয়ার ইনফিনিটিভ বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। শি মেড মি সলভ দ্য প্রবলেম, পুরো বাক্যটা ছিল আসলে শি মেড মি টু সলভ দ্য প্রবলেম। তাহলে কি হলো? এখানে টু ব্যবহার না করে শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি, বেয়ার ইনফিনিটিভ হিসেবে শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। তাহলে বেয়ার ইনফিনিটিভ গ্রহণ করে এমন শব্দগুলো কি আমরা একটু জেনে নেই। বেয়ার ইনফিনিটিভ হিসেবে পরবর্তী ভার্বগুলোকে গ্রহণ করে এমন শব্দগুলো হচ্ছে মেক, ডেয়ার, লেট, নিড, ক্যান নট, বাট, বিড, হিয়ার, ওয়াচ, বিহল্ড। খেয়াল করবে যে এই শব্দগুলির পরে যদি আর কোনো ভার্ব আসে তাহলে সেটা হবে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ তার আগে টু থাকবে না, বেস ফর্ম ব্যবহার হবে। যদি বুঝে থাকো তাহলে দেখো চট্টগ্রাম বোর্ড 2020 সালের এফ নাম্বার প্রশ্নটা এই নিয়ম অনুসারে এসেছে, তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। প্রেজেন্ট ফর্মের 4 নাম্বার ব্যবহার নিয়ে কথা বলা যাক। ভার্বের 4 নাম্বার ব্যবহার হলো যে আমরা অনেক সময় দেখব যে বক্সের ভেতরে যে ভার্বগুলো দেওয়া আছে তার মধ্যে শুধু বি লেখা আছে অথবা টু বি লেখা আছে। এই বি বা টু বি এর অর্থ হলো বি ভার্ব। আমরা জানি বি বলতে বোঝায় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি বলতে বোঝায় এম, ইজ অথবা আর। তাহলে টু বি থাকলে ভার্ব হিসেবে টু বি যদি বক্সের ভিতরে দেওয়া থাকে তাহলে আমরা টু বি বসাবো না, বরং টু বির পরিবর্তে কি ব্যবহার করব? এম, ইজ, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে। প্রশ্ন হলো যে কোথায় এম, কোথায় ইজ, কোথায় আর, আর কোথায় ওয়াজ বা ওয়্যার আমরা ব্যবহার করব। একটু খেয়াল করি, বি এর পরিবর্তে প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে এম, ইজ অথবা আর বসে। আই এর পরে এম বসবে। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এর পরে বসবে হচ্ছে ইজ। এখন প্রশ্ন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি জিনিস? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে প্রোনাউনগুলির মধ্যে হি, শি, ইট এগুলো, এবং নাউনের ক্ষেত্রে দুনিয়ার যে কোনো নাম, হ্যাঁ, দুনিয়ার যে কোনো নাম যা দিয়ে একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, যেমন মাসুমা, শাম্মী, গোল্ড, ইলিটারেসি। দেখো মাসুমা, শাম্মী এগুলো এক একজন নির্দিষ্ট একজন ব্যক্তির নাম বুঝিয়েছে। গোল্ড একটা বস্তুর নাম বুঝিয়েছে। ইলিটারেসি একটা বিষয়ের নাম বুঝিয়েছে। তো এরকম কোন ব্যক্তি, বস্তু বা যে কোনো বিষয়ের নাম যা দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝায়, এরকম নামগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি ব্যবহার করতে হবে? ইজ ব্যবহার করতে হবে। এছাড়া প্রোনাউনগুলির মধ্যে উই, ইউ, দে এবং প্লুরাল নাউন এরপরে কি বসবে? আর বসবে। তোমরা জানো যে প্লুরাল নাউন কোনগুলো? যে নাউন দ্বারা অনেককে বোঝায়, একজন ব্যক্তি একটি বস্তু বা একটা বিষয়কে বোঝায় না, অনেকজন ব্যক্তি অনেক বস্তু বা অনেক বিষয়কে বোঝায়। তো প্লুরাল নাম্বারের পরে কি বসবে? আর বসবে। দেখো মিস্টার মতিন, এখানে টু বি দেওয়া আছে, টু বি আ লার্নেড ম্যান। তাহলে এখানে কি হবে? টু বির পরিবর্তে তুমি ধরো এখানে যেহেতু আগে পরে কোনো বাক্যের কনটেক্সট নেই, স্বাভাবিকভাবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট ধরো, তবে টেন্স নির্ধারণ করতে হবে তোমার প্যাসেজের আগের পরের বাক্যগুলোর কনটেক্সট দেখে। আগে পরের বাক্যগুলো যে টেন্সের হবে নর্মালি যে মানে যে বাক্যটার রাইট ফর্ম করতে দেওয়া হবে, গ্যাপ থাকবে, সেই বাক্যটা ওই অনুরূপ টেন্সে হবে। আগের বাক্য যদি পাস্ট টেন্স হয় তাহলে নর্মালি এটাও পাস্ট হওয়ার কথা, আবার আগের বাক্যটা যদি প্রেজেন্ট হয় তাহলে নর্মালি এটা প্রেজেন্ট হওয়ার কথা। তো আমরা ধরে নিলাম এটা প্রেজেন্ট টেন্স, যেহেতু আশপাশে কোনো কনটেক্সট নেই। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টু বি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। কেন ইজ ব্যবহার করব? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মিস্টার মতিন, যিনি হলেন একজন ব্যক্তি, অর্থাৎ মিস্টার মতিন দ্বারা একজন ব্যক্তিকে বোঝায়। এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হবে? ইজ হবে। ইট ইজ আ হ্যাপি অকেশন টুডে। দেখো এখানে টু বির পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? ইজ। কেন? এখানে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে বি এর পরিবর্তে ওয়াজ অথবা ওয়্যার বসে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসে? ওয়াজ বা ওয়্যার বসে।
আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, এরপরে ওয়াজ বসে। এছাড়া উই, ইউ, দেই এবং প্লুরাল নাম্বারের পরে কি বসে? ওয়ার বসে। রিয়া, দেখো টু বির পরিবর্তে এখানে কি ব্যবহার হয়েছে? ওয়াজ। রিয়া ওয়াজ আ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। রিয়া ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। টু বি এর পরিবর্তে পাস্ট টেন্সের ক্ষেত্রে রিয়া যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ ব্যবহার হবে। দেয়ার, টু বি আছে। ট্রাফিকস এভরিহোয়ার, দেখো দেয়ার যুক্ত বাক্যের ক্ষেত্রে দেয়ারের পরে যে নাউনটা থাকে সেটা অনুসারে ভার্ব বসে। এই নাউনটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, আর এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। সো এখানে ট্রাফিকস প্লুরাল নাম্বার, আমরা এখানে কি ব্যবহার করব? ওয়ার ব্যবহার করব। যদি তোমরা এই 4 নাম্বার নিয়মটা বুঝে থাকো তাহলে এই 4 নাম্বার নিয়ম থেকে বিগত বোর্ড কোশ্চেনগুলোতে যতগুলো প্রশ্ন এসেছে এক সাথে সবগুলো এক্সারসাইজ করবে, তাহলে এই নিয়মটা তোমার একদম ব্রেইনের ভিতরে আটকে যাবে এবং তুমি আর ভুলে যাবে না। এখন আমরা কথা বলবো ভার্বের প্রেজেন্ট ফর্মের 5 নাম্বার প্রয়োগ নিয়ে। দেখো আমরা অনেক সময় ভার্ব হিসেবে হ্যাভ এর মানে হ্যাভ, শুধু হ্যাভ বা টু হ্যাভ এরকম বক্সের ভেতরে অথবা ব্র্যাকেট ভার্বের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে এই হ্যাভের পরিবর্তে আসলে কি হবে? হ্যাভের পরিবর্তে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ বসে। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার এর পরে বসে হ্যাজ। এছাড়া অন্যান্য সাবজেক্টের পরে কি বসবে? হ্যাভ বসবে। যেমন দেখো মিস্টার মতিন, ব্র্যাকেটে ধরো ভার্ব দেওয়া আছে টু হ্যাভ আর লার্নেড ফ্রেন্ড। তাহলে এইখানে টু হ্যাভ এটার সঠিক রূপ কি হবে? এটার সঠিক রূপ হবে হ্যাজ। হ্যাভের পরিবর্তে হ্যাভের সিঙ্গুলার ভার্বটা হ্যাজ ব্যবহার হবে। কেন? মিস্টার মতিন হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্বিতীয় বাক্যে দেখো দিজ, ব্র্যাকেটে আছে হ্যাভ আর নেগেটিভ ইম্প্যাক্ট টু। এই বাক্যের সাবজেক্ট দিজ, এগুলো, এটি একটা প্লুরাল নাম্বার। সো এখানে হ্যাভের রাইট ফর্ম কি হবে? হ্যাভই হবে, কারণ আমরা জানি হ্যাভ বসে প্লুরাল সাবজেক্টের পরে। তো তোমরা যদি বুঝে থাকো তো এই নিয়ম অনুসারে এক্সারসাইজ করবে। এখানে দেখো দিনাজপুর বোর্ড 2022-এর সি, কুমিল্লা বোর্ড 19 সালের বি, হ্যাঁ, এই দুইটা বোর্ড কোশ্চেনে এই নিয়ম থেকে রাইট ফর্মের এক্সারসাইজ এসেছিল। ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় ব্যবহার হয় এটা ছিল তার সম্পূর্ণ আলোচনা। তবে এর বাইরেও আরো অনেক নিয়ম কানুন আছে। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইউজফুল রুলস গুলোই আমরা এতক্ষণ আলোচনা করলাম।